আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে। আমার স্টার্টিং দেখে অবশ্যই হয়তো বুঝে গেছেন আমরা কই যাচ্ছি। ইয়াস, গন্তব্য এখন নিগাতে এয়ারপোর্ট। নিগাতা থেকে ফুকুওকা ট্রানজিট হয়ে আমি চলে যাব আমার স্বপ্নের গন্তব্য ইশিগাকি আইল্যান্ডে। অলমোস্ট এয়ারপোর্টে ঢুকে গেছি আমি। যেহেতু নিগাতা এয়ারপোর্ট থেকেই আমার যাত্রা শুরু, ফার্স্টেই নিগাতা এয়ারপোর্ট সম্পর্কে ছোটোখাটো একটু ব্রিফিং দিয়ে নিচ্ছি। ধান উৎপাদনের জন্য বিখ্যাত জাপানের অন্যতম একটি প্রিফেকচার হচ্ছে নিগাতা, এবং নিগাতার এই এয়ারপোর্টটি 1929 সালে প্রথম প্রতিষ্ঠিত হয় এবং 1958 সালে এখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল শুরু হয়। নিগাতা এয়ারপোর্টের সাথে জাপানের অন্যান্য সকল ডোমেস্টিক এয়ারপোর্টের কানেকশন রয়েছে এবং ইন্টারন্যাশনালি এখান থেকে সাউথ কোরিয়া, রাশিয়া এবং চায়নার ফ্লাইটও যাচ্ছে। নয়টা 25 আমার ফ্লাইট, এখন অলমোস্ট 8:55 বাজে। অলরেডি সব কাজ শেষ, ফর্মালিটিস কমপ্লিট, এখন জাস্ট উড়ার জন্য অপেক্ষা। ইশিগাকি আইল্যান্ড মূলত দ্বীপটি জাপানের অন্তর্ভুক্ত হলেও এটা কিন্তু জাপান সীমানা থেকে বহু দূরে, অলমোস্ট তাইওয়ানের কাছাকাছি। তাই ডোমেস্টিক ফ্লাইট করলেও আমার ফ্লাইট টাইম অলমোস্ট 5 ঘন্টার কাছাকাছি। এখন আমি যাচ্ছি ফুকুওকা। সেখানে 25 মিনিটের যাত্রাবিরতির শেষে আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ইশিগাকি। ফুকুওকা জাপানের মধ্যে 6ষ্ঠ বৃহত্তম সিটি। এই মুহূর্তে ফুকুওকায় ল্যান্ডিং করছি। এইসব উঁচা উঁচা বিল্ডিংই প্রমাণ করে দেয় যে ইকোনমিকভাবেও ফুকুওকা কতটা গুরুত্বপূর্ণ জাপানের জন্য। আমার ট্রানজিট টাইম মাত্র 25 মিনিট দেখে এয়ারপোর্ট অথরিটি আমাকে স্পেশালভাবে আলাদা বাসে করে আমার পরবর্তী ফ্লাইট ধরার ব্যবস্থা করে দিচ্ছে। ফুকুওকা থেকে নেক্সট ফ্লাইট এখন ধরবো, মেইন গন্তব্য ইশিগাকি। তবে সেকেন্ড ফ্লাইটটি ফার্স্টের থেকে বড় ফ্লাইট পেয়েছি। এখানে পাশাপাশিভাবে 6টি করে রো, তিনটা। প্রথমবারের মতো আমি ফ্লাই করছি ANA-তে, অল নিপ্পন এয়ারলাইন্সে, যা বর্তমানে সারা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম বেস্ট এয়ারলাইন্স। লাস্ট ইয়ারের একটি সার্ভে রিপোর্ট অনুযায়ী ANA ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড বেস্ট এয়ারলাইন্সে খেতাব পেয়েছিল এবং প্রথমটি ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স। তাই স্বাভাবিকভাবেই তাদের সার্ভিসটা নেওয়ার একবার ইচ্ছা ছিল।
আলহামদুলিল্লাহ ভালো সার্ভিসই পেয়েছি। ইশিগাকি সীমানার কাছাকাছি ওয়েদার রিপোর্ট দেখলাম এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার লাকটা খারাপ যে আজকের দিনটা হয়তো বৃষ্টিতেই কাটবে, আগামীকাল থেকে কিছুটা সান আছে। বেসিক্যালি এইসব কারণেই আজকে তেমন কোনো স্কেডিউল রাখিনি। আশেপাশের সিটিটা ঘুরে দেখব, কালকে থেকেই মেইন আকর্ষণ শুরু হবে। ওয়েলকাম টু ইশিগাকি জিমা। এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে চলে আসলাম। আমার রুম পড়েছে 12 তলায়, রুমে যাচ্ছি। ফ্রেশ হয়ে আজকে বের হয়ে যাব এখানকার আশেপাশের মার্কেট দেখতে, আশেপাশের কিছু বাজার দেখব এবং রাস্তাঘাট এগুলি, কেননা পৌঁছাতেই বিকাল হয়ে গিয়েছিল, তাই একটু রাস্তায় ঘুরে ফিরে দিনটা কাটিয়ে দিব। আর বিচ সংক্রান্ত বিষয়গুলি কালকে হবে, খেলা শুরু হবে আগামীকাল। খাবার দাবারের মধ্যে এখানকার বিখ্যাত হচ্ছে মাংস, স্পেশালি বিফটা। জাপানি ভাষায় যেটাকে বলা হয় ইয়াকিনিকু বা ঝলসানো মাংস বা গ্রিলড মাংস, পাতলা স্লাইস করে কাটা। এই জিনিসটা এখানকার সকল রেস্টুরেন্টে ভরা এবং এই বিখ্যাত জিনিসটাই এখানে মেইন খাবার এলিমেন্ট। আর রাস্তায় রাস্তায় আছে বার বা মদের দোকান। মানে মেইন ডিফারেন্সটা লাগছে কি, আমার ট্রাভেল লাইফে আজ পর্যন্ত আমি যতগুলো দ্বীপ অঞ্চল বা সি বেসড এলাকায় গেছি, সি বলতেই তো সেখানে বোঝা যায় যে ফিশ বা মাছ সংক্রান্ত জিনিস থাকবে, সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, মানে এই টাইপের জিনিসে ভরা থাকবে। তো এই ফার্স্ট একটা জায়গায় আসলাম যেখানে মাছের কোনো নামগন্ধই নাই, চারপাশে খালি মাংসের ছড়াছড়ি। এই বিষয়টা একটু ডিফারেন্স লাগছে। যেহেতু এটা ট্যুরিস্ট বেস এলাকা, তাই এখানে প্রচুর গিফট শপ আছে। ফ্রুটসের মধ্যে ইশিগাকির আম অনেক বিখ্যাত এবং নাম করা। আমার আসলে ব্যাড লাক, এই নভেম্বর মাসে তো আর আম পাওয়া সম্ভব না, তাই আর আমটা খাইতেও পারলাম না। যারা ফ্রুটস লাভার তাদের এখানে আসা দরকার সামারে। এছাড়াও এই মার্কেটগুলিতে এখানকার বিভিন্ন লোকাল সামগ্রী, মশলা, চকলেট, আইসক্রিম, গিফট আইটেম, আর যেহেতু আশেপাশে বিচ আছে, বিচের ডিজাইনের বিভিন্ন গেঞ্জি, কাপড় চোপড়, স্যান্ডেল, এসব জিনিসও এখানে বিক্রি হচ্ছে।
হাহাকার করে। গুড মর্নিং। আজকে আমার ট্যুরের সেকেন্ড ডে। আজকে বেশ কিছু প্ল্যান আছে, একটু সামারাইজ করি। এই হচ্ছে আমার মেইন ইশিগাকি আইল্যান্ড। আমরা এখন এখানে আছি। এর পাশাপাশি এখানে বেশ কিছু সাইড আইল্যান্ড আছে যেখানে ফেরি অথবা স্পিড বোট করে যাওয়া যায়। তো আমি মূলত টার্গেট করেছি যে কোহামা আইল্যান্ড যেটা আছে, কোহামা পোর্ট, এখানে যাব। এটার আমার ফার্স্ট প্রায়োরিটি। এই জায়গাটা অনেক সুন্দর এবং এখান থেকেই যতগুলি আইল্যান্ড আছে সবচেয়ে সুন্দর ভিউটা পাওয়া যায় এবং বিচের পানিটাও এক্সট্রিম লেভেলের ব্লু। এখানে যাওয়ার উপায় হচ্ছে মেইন ইশিগাকি আইল্যান্ডের যে পোর্ট থেকে অলমোস্ট 25 মিনিটের মতো লাগে, 17 কিলোমিটারের রাস্তা। আরেকটা আইল্যান্ড আছে তাকোতমি হিগাশি আইল্যান্ড। এই দুইটা আইল্যান্ড এক্সপ্লোর করা হচ্ছে আজকের মেইন টার্গেট। সাধারণত আমি যতটুকু স্টাডি করেছি এবং খোঁজখবর নিয়েছি, সকাল 9টা অথবা 10টায় যদি রওনা দিই, দুইটা আইল্যান্ড এক্সপ্লোর করে বিকাল 3টা থেকে 4টার মধ্যে ফেরত আসা সম্ভব। আর আরেকটা পোর্ট আছে হাতেরুমা পোর্ট বা হাতেরুমা আইল্যান্ড। এই আইল্যান্ডটার মেইন আকর্ষণ হচ্ছে স্টার দেখার জন্য রাত্রেবেলা। এখান থেকে অনেক সুন্দর এবং ক্লিয়ার আকাশ দেখা যায় এবং রাতের বেলা ভিউটা সেরকম। তো প্ল্যান এক্সিকিউট করতে হবে। আগে উঠি, হোটেলে তো আর শুয়ে থাকার জন্য আসি নাই। সুবহানাল্লাহ, বিউটিফুল। 2 রকম পানির কালার একসাথে। জবা ফুল, আনারস, সুন্দর ওয়েদার, সব কিছু মিলায় এক্সিলেন্ট। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ওয়েদার। এখানকার ওয়েদার এত ভালো যে মনে হচ্ছে না যে আমি জাপানে আছি। আসলে ওয়েদার যে একটা বিশাল বড় ফ্যাক্ট, এখানে আসার পরেই সেটা মানে পুরোপুরি প্রুভড। আমি যখন নিগাদায় ছিলাম আমার একটু কেমন জানি ঠান্ডা একটা ভাব ছিল, কিন্তু এখানে আসার পরে এখন পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি। পেয়েছি, জঙ্গলের ভিতরে এক্সপ্লোর করার চেষ্টা করছি কি কি আছে। রাস্তা অনেক দুর্গম রাস্তা, এদিক দিয়ে অনেক সাবধানে হাঁটতে হবে, না হলেই যে কোনো সময় পড়ে যেতে হবে। আচ্ছা, এখানে সাইনবোর্ডে দেখাচ্ছে এই জায়গায় সাপ থাকতে পারে, সো সাবধান। লেটস মুভ। ওয়াও, আমি বিচ পেয়ে গেছি।
আছে আমি জানি না, তবে জানি যে সুন্দর কিছু দেখতে পারবো। এখানে একটা লাইট হাউস আছে এবং উঁচু একটা টাওয়ার, ওইখান থেকে পুরো ভিউটা দেখা যায়। তো সেটা সন্ধানে এটা এমন একটা পরিস্থিতি যখন উপরে উঠার থেকে নিচে নামাও বেশি কঠিন। এখন আমি যাচ্ছি একটা স্পেশাল আইসক্রিম খেতে। ইশিয়াকে আসার আগে আমি যতটুকু স্টাডি করেছি এবং বিভিন্ন ব্লগ দেখে যেটা আইডিয়া পেলাম, এখানকার একটা আইসক্রিম খুবই বিখ্যাত, সেটি মূলত টেস্ট করতে যাচ্ছি। এটা কাবিরা বের কাছাকাছি।すみません。シェイクは何になりますか？メンゴーとシェイブシェイク、マンゴー、パイナップル、イチゴですね。何が美味しい？一番？マンゴーが一番人気ですね。二つ。二つマンゴー。はい。はい。2000円になりますね。これはどこのメンゴー？石垣。あ、石垣。ここの方です。যেহেতু তারা বলছে তাদের এই আমের আইসক্রিমটাই সবচেয়ে বিখ্যাত, সো এটাই টেস্ট করছি। কত কিছু যে মিলাচ্ছে সেটার হিসাব নেই। দেখা যাক, টেস্ট হইলেই হয়।ありがとうございました。
এসে পড়েছি ওয়ান অফ দ্য হট কেক কাবিরা বেতে। এই বেয়ের মূল আকর্ষণ হচ্ছে এখানকার এই বোটগুলি। আপনারা এই যে বোট যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবগুলি হচ্ছে গ্লাস বোট। বোটের নিচে গ্লাস দেওয়া এবং গ্লাসের ফাঁকে স্বচ্ছ পানিতে মাছের চলাচল এখানে দেখা যায়। আমি এই বোটটি হায়ার করেছি, 2-3 মিনিটের মধ্যেই বোটটা ছেড়ে দেবে এবং বাদ বাকি আকর্ষণ আপনারা দেখবেন ক্যামেরার চোখে। লেটস গো। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান। যাইও না কন্যা তুলে নাও পিছুটান, এ দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। স্বচ্ছ পানিতে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মাছ, প্রবাল, শৈবাল এবং জলজ কীটপতঙ্গ সবকিছু। সৃষ্টিকর্তা আমাদের পানির নিচের এই বিশাল জগৎটিকে কত সুন্দরভাবে যে তৈরি করেছে তার নিজ চোখে না দেখলে বিশ্বাসই করার মতো না। যদিও আমার ইচ্ছা ছিল এই পানির নিচে স্কুবা ডাইভিং করার, কিন্তু এখন সিজন না দেখে সে পারমিশন পাওয়া গেল না। একটা বিষয় হচ্ছে এত সুন্দর সুন্দর বিচ থাকা সত্ত্বেও এই পানিতে নামার অনুমতি নাই। হয়তোবা আমরা এসব পানিতে নেমে পানি দূষণ করলে এরকম সুন্দর সুন্দর মাছ আর জলজ প্রাণীগুলি হয়তো দেখা যাবে না বা এগুলি বিলুপ্ত হয়ে যাবে, সে কারণেই হয়তো এই সিস্টেমটা অফ করে রাখা হয়েছে। আসলে সিস্টেমেটিকভাবে প্ল্যান ওয়াইজ যে কোনো পরিকল্পনা গ্রহণ করলেই এই নেচারকে সুন্দর রাখা সম্ভব। তার বাস্তব প্রমাণ হচ্ছে এটাই। Until something better came along.
বছর আসি মায়ে মিয়ে নাই ওইশি食べる美味しい多分はいはいあ、ありがとうございます。ともう一つはい。とかき氷自動的にもজোর দেয়া গেল কত? いくらですか安っていくらですか全部গন্তব্য ছিল কোহামা আইল্যান্ড। 25 মিনিটের শিপ জার্নি শেষে অলরেডি আইল্যান্ডে এসে পৌঁছেছি। এই আইল্যান্ডটি বিশাল বড়। পুরো আইল্যান্ডটি স্বল্প সময়ে ঘুরে দেখার সুবিধার্থে আমি একটা প্যাকেজ নিয়েছি। একটা ট্যুর বাস 1 ঘন্টায় আমাকে পুরো আইল্যান্ডটির গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং 1 ঘন্টা শেষে আবার ফেরত নিয়ে আসবে। মজার বিষয় হচ্ছে যাত্রার শুরুতেই আমার চোখে পড়ে গেল গ্যান্ডারি। চিনতে পারছেন না? ইকো। তাও চিনতে পারছেন না? আখ। তাও চিনতে পারছেন না? থাকার চেনার দরকার নেই। আইল্যান্ডটিতে এসেই পুরোপুরি বাংলাদেশের একটা ফ্লেভার পাচ্ছি, একটা গ্রাম পাচ্ছি। বাংলাদেশের গ্রামে গঞ্জে যেরকম একটা বুনো ফ্লেভার পাওয়া যায়, গোবরের গন্ধ পাওয়া যায়, অথবা কৃষিকাজের একটা ফ্লেভার আসে, ঠিক সেরকম। গ্রাম বলাতে আবার পাড়াগাঁয়ের কথা মনে করেন না। এখানকার বাড়িঘরগুলিও অসংখ্য সুন্দর আর্কিটেকচারে গঠিত। প্রতিটি বাড়ির নকশা ডিজাইন অত্যন্ত রুচিশীল। শৌখিনতার একটা ফ্লেভার আছে। এই অঞ্চল মাংসের জন্য বিখ্যাত হওয়ার কারণেই সম্ভবত প্রায় প্রতিটি বাড়িতেই গরু ছাগল দেখা যায়। গরু ছাগলের প্রচুর ফার্ম আছে, সেগুলিও চোখে পড়ার মতো। আমাদের টুরিস্ট কোচ সম্ভবত এই মুহূর্তে একটা ভিউ পয়েন্টের কাছাকাছি এসে পড়েছে। একটা উঁচা জায়গা আছে পাহাড়ের মতো, সেটার উপরের থেকে ভিউটা নাকি অনেক সুন্দর দেখা যায়। সো আমাদের গাইড বলছে যে আমরা সেখানে এখন নামবো, উপরে উঠবো, যাব, ছবি তুলবো, দেন আবার ব্যাক করব। এসে পড়েছি কোহামা জিমা, অর্থাৎ কোহামা আইল্যান্ড। এখন পাহাড়ের উপর উঠছি। সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। পাহাড় দেখিয়ে আমাদের গাইড আমাদেরকে এই বিচটায় নিয়ে এসেছে। এটা হচ্ছে কোহামা আইল্যান্ডের নর্থ বিচ। এই বিচটা অনেকটা আমার কাছে মালয়েশিয়ার লাংকাওয়ে অথবা
থাইল্যান্ডের ফুকেটের বিচের সাথে মিল লেগেছে। কোহামা আইল্যান্ড ঘুরে অলরেডি আমি মেইন আইল্যান্ডে এসে পড়েছি। এই বিচটা হচ্ছে মেইন আইল্যান্ডের উত্তর সাইডের নর্থ ইস্টের একটা বিচ। মেইন রিজন হচ্ছে ম্যাপসে খুঁজে খুঁজে অনেক কষ্টে একটা বিচ পেলাম যেটা নাকি নামা অথবা ডাইভিং অথবা সুইমিংয়ের অনুমতি আছে। এখানকার অধিকাংশ বিচেই যে অনুমতিটা ছিল না। এখন সমুদ্রে এসে যদি আমি বিচেই না নামতে পারি, এই দুঃখে তো আমি দুঃখিত হয়ে পুরো শেষ হয়ে যাব। সো দুঃখ মেটাতে এসে বললাম, নট অনলি পানিতে ডুববো বাট অলসো স্নরকেলিং করব। শুধু নিগাতা থেকে আন্ডার ওয়াটার স্নরকেলিংয়ের টুলস আর কিট সব নিয়ে আসছি। এটা না করে যদি আবার ব্যাক করি তাহলে কেমনে কি কিছু হইল? ঝর্ণা দেখা কমপ্লিট করে এসে বললাম গুহার দ্বার প্রান্তে। গুহাটা বিশাল বড়। প্রবেশ করছি। ঢুকতেই বিশাল বড় সাইজের 2-3টা পোকা রেখে দিছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গুহার ভিতরেও ছাগলের ফার্ম। ছাগলগুলো দেখতে সাদা কালার ভীষণ সুন্দর হলেও বাস্তবে এরা আসলে ভীষণ দুষ্ট। ঢুকলাম ভিতরে।
জীবনে ফার্স্ট দেখলাম গুহার ভিতরেও লাইটিং করেছে। লাইটিং করাতে অবশ্য খারাপ লাগছে না, আনকমনই লাগছে। কত কিছু যে দেখার আছে জীবনে, সেগুলি দেখে যাচ্ছি। Finally at room. আচ্ছা, রুমের ভিউটা আগে দেখিয়ে নিই। আমি সিঙ্গেল মানুষ, আমার জন্য দুটো বিছনা। ইয়েস, 1 2। ওরে, একটাতেই সাইড বিছনাও আছে। এত বেড দিয়ে আমি করবো কি? আচ্ছা, এদিকে একটা টিভি আছে। এটা কি? রেফ্রিজারেটর আছে, লকার আছে, কেটলি আছে এবং ওয়াশরুমের ভিডিও দেখাইতে আমার লেম লাগে, তো একটু দেখাই। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। আর এদিকে একটা মিরর আছে। অনেকক্ষণ ধরে মাস্ক পরে আছি। ফাইনালি আই এম এট রুম। ও, এদিকে তো আমার ভিউটা দেখাই। ভিউটা কেমন? ওয়াও, আমার রুম থেকে ভিউ। আচ্ছা, এটা লক করে রাখছে। এই জাপানের ম্যাক্সিমাম হোটেলেই দেখি এরকম রুমের উইন্ডো লক করা থাকে। এর কারণটা হচ্ছে অনেকে সুইসাইড করার চেষ্টা করে। জাপানে সুইসাইডের হার অনেক বেশি, তো এই কারণে উইন্ডোটা ওপেন করতে দেয় না। কি আর করার, কিছু করার নাই। 2টা বেড নিয়ে আজকে ঘুমাবো, এরপর খেলা শুরু হবে। যেই গরম! ওরে, আর যে বিশাল বড় একটা টিভি আছে সেটার কথা তো বলতে ভুলে গেলাম। আর ফ্রিজে দেখি তো কিছু আছে নাকি। ফ্রিজ পুরো খালি, কিচ্ছু খাওয়ার আগে নেই, বুঝলাম না। আর সেই গতানুগতিক 2টা পানির বোতল আছে, যেটা প্রায় সব হোটেলেই থাকে। আর রিসেন্টলি এই জিনিসটা আমি জাপানের সব জায়গায় দেখছি, আমার মনে হয় সব হোটেলেও এটা ম্যান্ডেটরি করছে। এটা হচ্ছে ভাইরাস বা জার্ম, ব্যাকটেরিয়া, মানে করোনার পর থেকে স্পেশালি এটা আমি দেখছি এয়ারকে পিউরিফাই করে থাকে। আচ্ছা, এই জিনিসটাও দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি স্লিপার থাকতে আমি খালি পায়ে হাঁটছি কেন? আবার তো 3 জোড়া স্যান্ডেলও দিস। ফ্রি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আচ্ছা ভালো হয়েছে, নোটবুক দিচ্ছে। আমি আমার শিডিউলগুলি এখানে প্ল্যান করব। এইটা কি? আচ্ছা, এখানে যাবতীয় নিয়ম কানুন, যদিও এটা কেউ পড়া দেখে না। এখানে একটা সুন্দর সুইমিং পুল আছে হোটেলের সামনে, কিন্তু করোনার জন্য আপাতত এটা বন্ধ, ইউজ করা যাবে না। আচ্ছা, রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্টের সকালে বাফেট আমি এখনও নেই নাই, এটা ইনক্লুড করি নাই। এটা আগে দেখে নেই কী জাতীয় খাওয়া আছে, কারণ এখানে তো হালালের চেয়ে হারাম খাওয়াই বেশি থাকে।
দেখে তারপর নিব। আচ্ছা, ফুড প্যাকেজ। টিভিটা একটু ছাড়ি, টিভিটা যেটা দিছে এটা না ছাড়লে এটা মাইন্ড করবে। দেখি কি কি আছে। আচ্ছা, আর কি লকার টকার দেখেন। আচ্ছা, চা কফি ভালো জিনিস দিছে, চা কফি খাওয়া যাবে। আচ্ছা, আরেকটা ব্যাগ দিছে ভালো জিনিস, এটা কাজে লাগতে পারে। ও ওয়াও, এটা কি? ও, এয়ার ফ্রেশনার। আমি মনে করছিলাম হ্যান্ড স্যানিটাইজার, যদিও হ্যান্ড স্যানিটাইজার দরকার নাই, কারণ আমি হ্যান্ড স্যানিটাইজার অলসো নিয়ে আসছি বাসা থেকে। আচ্ছা, ভালো কথা। আমি এই জিনিসটা আনছি যেহেতু এখানে চারপাশে সমুদ্র, তো স্কুবা ড্রাইভিং তো করাই উচিত, না করলে তো খারাপ হয়ে যায়। আর দেখি গোপ্রো বা ড্রোন এগুলি উড়ানো সম্ভব নাকি, সম্ভব হলে ফুটেজ দিব। আপাতত এতটুকুই। হায় হায়, টিভিতে কি এত বিড়াল কেন? ভাই রে ভাই, জাপানিজরা বিড়াল কেন এত পছন্দ করে বুঝি না। পুরা বাসা ভর্তি দেখি বিড়াল পালা। 35টা বিড়াল এই বাসায়। এরা কেমনে বাইচা আছে ওরাই জানে। যাকে সব বিড়াল টিড়াল দেখার লাভ নাই, আমি এখন দেখতে যাব বিচ। হোটেল থেকেও দেখা লাভ নাই, চলে যাব বাইরে। বাই বাই। সন্ধ্যাবেলা আউটসাইড থেকে আমার হোটেলের ভিউ। আপনারা হোটেল দেখতে থাকুন, আমি এই ফাঁকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে দিচ্ছি। জাপান গভর্নমেন্টের একটা উদ্যোগ আমার খুবই পছন্দ হয়েছে। এই করোনার সময়ও অর্থনৈতিক অবস্থা সচল রাখতে নট অনলি বড় বড় বিজনেস বা বড় বড় প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা, ছোট থেকে বড় সকল শ্রেণীর মানুষের, সকল পেশার মানুষের ইকোনমিকে সচল রাখতে এবং ওভারঅল কান্ট্রির ইকোনমিকে রুলিং রাখতে গভর্নমেন্ট কিছু পলিসি গ্রহণ করেছে। গভর্নমেন্ট একটি ক্যাম্পেইন চালু রাখছে যেটার নাম হচ্ছে গো টু ট্রাভেল। আমি এই ইশিগাকি ট্রাভেলে এসেই বুঝলাম যে আসলে এই জিনিসটা কি। ফর এক্সাম্পল, আমি যে হোটেলটায় বর্তমানে আছি, এই হোটেলের টোটাল রেন্টের 35% গভর্নমেন্ট বিয়ার করছে। অর্থাৎ হোটেলের ভাড়া 100 টাকা হলে আমি এখন 65 টাকায় হোটেলটি বুক দিতে পারছি। এর ফলে একদিকে যেমন আমি কম দামে হোটেলটা বুক দিতে পেরে খুশি হচ্ছি, অন্যদিকে হোটেল অথরিটিও এই ক্যাম্পেইনের ফলে অসংখ্য ট্যুরিস্ট পাচ্ছে। আচ্ছা, বিষয়টি এখন একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি। আমি এখানে আসার পরে বিভিন্ন প্যাকেজ নিয়েছি। ফর এক্সাম্পল, আমি বোটে চড়েছি, বিভিন্ন ট্যুর প্যাকেজ কিনেছি। তো প্রতিটি ক্ষেত্রেই আমি দেখছি যে এখানে আসার পর আমাকে বিভিন্ন অ্যামাউন্টের টোকেন দিয়েছে, অর্থাৎ গিফট ভাউচার টাইপের। এবং ভাউচারটা আমার এখানেই আশেপাশে বিভিন্ন দোকানে আমার এটা খরচ করে কিছু কিনতে হবে। যেমন আমি কোহামা আইল্যান্ডে যাওয়ার সময় আমার একটা প্যাকেজ ছিল, সেটা হচ্ছে মেইন ঘাট থেকে আমাকে কোহামায় নিয়ে যাবে এবং নিয়ে আসবে, শিপের রিটার্ন টিকিট প্লাস ওইখানে 1 ঘন্টা আমাকে বাসে করে ঘুরাবে। টোটাল প্যাকেজটার দাম ছিল 3000 টাকা। 3000 টাকা দিয়ে আমি প্যাকেজটা কিনেছি এবং এটার সাথে সাথে আমাকে 1000 টাকার একটা ভাউচার দিয়েছে এবং ওই 1000 টাকা আমাকে বলছে যে গো টু ট্রাভেল লেখা যে কোনো দোকান থেকে, মানে এই ক্যাম্পেইনের আওতায় থাকা যে কোনো শপ থেকে আমি যে কোনো কিছু কিনতে পারবো। অলমোস্ট প্রতিটি জায়গায় এটা অ্যাভেলেবল ছিল। তো এর ফলে কি হলো, অ্যাজ এ রেজাল্ট এই এলাকার যেসব ছোট ছোট ব্যবসায়ীরা, ফর এক্সাম্পল বিভিন্ন কফি শপ, বিভিন্ন গ্রোসারি স্টোর, গিফট শপ বা ফুড শপ, এদের বিজনেসগুলিও রুলিং থাকলো। কেননা অ্যাজ এ ট্যুরিস্ট আমি যখন এই ফ্রি ভাউচারগুলি পেলাম, এগুলো অবশ্যই আমি খরচ করব। অর্থাৎ গভর্নমেন্টের পলিসি এখানে অ্যাজ এ ট্যুরিস্ট আমি যেরকম আনন্দ করব, এর পাশাপাশি ওভারঅল ছোট বড় সব ব্যবসায়ীরাই যাতে ব্যবসা করতে পারে এবং সমগ্র দেশের অর্থনীতি যেন সচল থাকে।
বাই দ্য ওয়ে, আমার হোটেলটা কেমন লাগলো? বেসিক্যালি এই প্লেসটা হচ্ছে রিল্যাক্সেশন এরিয়া। পাশাপাশি এখানে আছে সাউনা, স্পা, হট বাথ এবং সুইমিংটা যদিও এখন বন্ধ, বাকি সব ফ্যাসিলিটি চালু আছে। এখানে বাফেট ব্রেকফাস্ট অ্যাভেলেবল ছিল, কিন্তু হালাল হারামের ভয়ে আসলে সেটা নেওয়া হয়নি। টপ ফ্লোরে রয়েছে একটি বার এবং কনফারেন্স এরিয়া। এই জায়গার ভিউটা আমার কাছে অসাধারণ লেগেছে। পিছন সাইডের যে বাগান এবং আর্টিফিশিয়াল ঝর্ণা এবং পুকুর সবগুলি এখান থেকে ক্লিয়ার দেখা যায়। লবিতে রয়েছে ফ্রি টেলিফোন এবং ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ। দেখতে দেখতে নিমিষেই 3টা দিন পার হয়ে গেল, বিদায়ের ঘন্টা বেজে গেছে। হাসিমুখ, আড্ডাবাজ, অতিথি পরায়ণ এবং ইংরেজি জানা মানুষগুলোর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এক কর্মব্যস্ত রোবোটিক মানুষের শহরে। এই আইল্যান্ডটি আগে আমেরিকার দখলে ছিল, পরবর্তীতে এটি জাপানের কন্ট্রোলে এসে পড়ে। ম্যাপসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে জাপানের সীমানা থেকে এই আইল্যান্ডটি কত দূরে অবস্থিত। শীতপ্রধান অঞ্চলগুলির থেকে অনেক জাপানিজরাই যখন ডিসেম্বর, জানুয়ারি, স্পেশালি উইন্টারের সময় এই আইল্যান্ডে এসে অবকাশ যাপন করে। নট অনলি জাপান, অনেক আমেরিকান, ইউরোপিয়ান এবং স্পেশালি ঠান্ডাপ্রবণ এলাকার লোকজন এই দ্বীপটিকে অনেক পছন্দ করে এর ওয়েদারের কারণে। গন্তব্যে ব্যাক করছি, বোর্ডিং শেষ, তাই লাস্ট মোমেন্টের এই ফ্রি টাইমে প্লেনের উড়াউড়ি দেখছি। সময় এখন 2:20, 2:30 আমার ফ্লাইট। Swim all day and dance until the night, but we're not coming home till the moonlight shines, till the moonlight shines. Do 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 do. ব্লগ এখানেই শেষ করছি, অনেক লম্বা হয়ে গেল, অনেক কথা হলো। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনেক অনেক ঘুরুন। আল্লাহ হাফেজ সবাইকে।